আজকে আলোচনা করব কিছু কিছু ফ্যাক্টর রয়েছে যেটা ব্লাড প্রেশারটাকে ডিটারমাইন করে। তো কি সেই ফ্যাক্টর? কারো যদি ব্লাড প্রেশার হয় 120/80 মিলিমিটার অফ মার্কারি, তার মানে আমি অলরেডি বলেছি যে 110/20 ইন্ডিকেট দ্য সিস্টোলিক ব্লাড প্রেশার এবং 80 যেটা রয়েছে ইট ইন্ডিকেট দ্য ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এবং ব্লাড প্রেশার দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট এবং আরেকটা হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স। অর্থাৎ কার্ডিয়াক আউটপুট হচ্ছে মানে ব্লাড ফ্লো হচ্ছে মানে ল্যাটারাল ওয়ালে প্রেশার ক্রিয়েট করছে, যেটাকে বলা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার। এবং ব্লাডটা যখন ফ্লো হচ্ছে তখন কি হচ্ছে, ভেসেল থেকে একটা পেরিফেরালে একটা রেজিস্ট্যান্স দিচ্ছে, যে রেজিস্ট্যান্সটা ব্লাড ফ্লোর এগেনস্টে। এবং এই পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপরে কি ডিপেন্ড করে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা ডিপেন্ড করে। তাহলে কার্ডিয়াক আউটপুট কার কার উপর আবার ডিপেন্ড করে? আমরা অলরেডি জেনেছি কার্ডিয়াক আউটপুট ডিপেন্ড অন টু থিংস, একটা হলো হার্ট রেট এবং আরেকটা হলো স্ট্রোক ভলিউম। নর্মাল হার্ট রেট কত ধরে নিলাম, 70 বিটস পার মিনিট, এবং নর্মাল স্ট্রোক ভলিউম হয় 70 ml। তাহলে কার্ডিয়াক আউটপুট কত হয়, অলমোস্ট 5 লিটার পার মিনিট। এটা হচ্ছে নর্মাল কার্ডিয়াক আউটপুট। তাহলে যদি হার্ট রেট বাড়ে তাহলে কি হবে, কার্ডিয়াক আউটপুট বাড়বে, এবং কার্ডিয়াক আউটপুট বাড়া মানে ব্লাড প্রেশার বাড়বে। এবং হার্ট রেট তাহলে কার কার উপর ডিপেন্ড করে, কারণ হার্ট রেট বাড়ার সাথে যেহেতু ব্লাড প্রেশারের একটা রিলেশন রয়েছে, তাহলে আমাকে জানতে হবে যে হার্ট রেট কোন কন্ডিশনে বাড়ে। দুটো আমি অলরেডি বলেছিলাম কন্ডিশন, যেটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক এফেক্ট, যেমন ইয়োগাতে প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি বাড়ে। তাহলে ইয়োগা করছে মানে প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি বাড়ছে, মানে এটা কি করবে, ইট ডিক্রিজ দ্য হার্ট রেট অ্যান্ড সিমুলটেনিয়াসলি ইট ডিক্রিজ দ্য ব্লাড প্রেশার। আবার যখন এক্সারসাইজ করছি, তাহলে এক্সারসাইজের ক্ষেত্রে কি হচ্ছে, হার্ট রেট বেড়ে যাচ্ছে। তাহলে ইনক্রিজ হার্ট রেট মিনস ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট, অ্যান্ড ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট মানে ইনক্রিজ ব্লাড প্রেশার। তাহলে হার্ট রেটের কনসেপ্টটা তো জানলাম। এরপরে জানবো তাহলে স্ট্রোক ভলিউম কোন কন্ডিশনে বাড়বে, কারণ স্ট্রোক ভলিউম বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে। স্ট্রোক ভলিউম ডিপেন্ড অন টু থিং, একটা হচ্ছে কন্ট্রাক্টিলিটি পাওয়ার এবং আরেকটা হচ্ছে প্রিলোড। স্ট্রোক ভলিউম মানে এক একটা বিটে যে পরিমাণ ব্লাড ইজেক্টেড হবে। নর্মাল এক একটা সিস্টোলে কত পরিমাণ ব্লাড ইজেক্টেড হয়, 70 ml। তাহলে স্ট্রোক ভলিউম কত হচ্ছে, 70 ml হয়। এখন যদি ভেন্ট্রিকুলার মাসেলের কন্ট্রাক্টিলিটি পাওয়ার বেড়ে যায় তাহলে কি হবে, আরও বেশি ব্লাড ইজেক্টেড হবে, তার মানে কি স্ট্রোক ভলিউম বাড়বে, মানে কার্ডিয়াক আউটপুট বাড়বে। বা যদি প্রিলোড বেড়ে যায়, তাহলে প্রিলোডের কনসেপ্টটা আমি বলেছিলাম, নর্মাল কন্ডিশন অ্যাট দ্য এন্ড অফ ডায়াস্টোল, ধরো ডায়াস্টোল হয়ে গেছে, এরপর সিস্টোল শুরু হবে। এন্ড অফ ডায়াস্টোলে কত ব্লাড থাকে ভেন্ট্রিকালে, 135 ml। এরপর সিস্টোল হবে, সিস্টোলে কিন্তু এই 135 ml ব্লাড ইজেক্টেড হয় না, সিস্টোলে 70 ml ব্লাড ইজেক্টেড হয়। তাহলে 70 ml ব্লাড ইজেক্টেড হলে এখন কত ml ব্লাড থাকবে, 135 মাইনাস 70 মানে 65 ml অফ ব্লাড প্রেজেন্ট আফটার সিস্টোল। তার মানে আমি বলতে পারি 65 mlটাকে বলা হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম। তাহলে আমরা জানলাম এন্ড সিস্টোলিক ভলিউম অ্যাট দ্য এন্ড অফ সিস্টোল, অ্যাট দ্য এন্ড অফ ডায়াস্টোল কতটা ব্লাড থাকে, এবং স্ট্রোক ভলিউম কত হয়। তাহলে এখন কন্ট্রাক্টিলিটি পাওয়ার যদি বেড়ে যায় তাহলে কি হবে, আমার কার্ডিয়াক আউটপুট বাড়বে ডিউ টু দ্য ইনক্রিজ অফ স্ট্রোক ভলিউম। এবং এই কন্ট্রাক্টিলিটিটাকে কে ডিপেন্ড করে, যদি এক্সারসাইজ করা হয় বা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ে তাহলেও কিন্তু কন্ট্রাক্টিলিটি বাড়বে। ওকে, তো এই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিতেও কিন্তু কন্ট্রাক্টিলিটি বাড়বে। এরপর যেমন তাহলে প্রিলোড কখন বাড়ে, কারণ প্রিলোডের সাথে একটা ইম্পর্টেন্ট রিলেশন আছে। যদি প্রিলোড বাড়ে বা এন্ড ডায়াস্টোলিক ভলিউম বাড়ে, যেটা নর্মালি হয় 135 ml, সেটা যদি 150 হয়ে যায় তাহলে প্রিলোড বাড়বে, এবং প্রিলোড বাড়া মানে আমার স্ট্রোক ভলিউম বাড়বে। এন্ড ডায়াস্টোলিক ভলিউম ডিপেন্ড করছে ভেনাস রিটার্নের উপরে, কারণ পেরিফেরি থেকে বা বডির আদার পার্টস থেকে যে পরিমাণ ব্লাডটা হার্টে আসবে তাহলেই তো তার উপর ডিপেন্ড করবে আমার প্রিলোডটা বা এন্ড ডায়াস্টোলিক ভলিউম। তাহলে ভেনাস রিটার্নকে বাড়তে হবে, ভেনাস রিটার্ন বাড়লে এন্ড ডায়াস্টোলিক ভলিউম বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভেনাস রিটার্ন কোন কোন কন্ডিশনে বাড়ে। ভেনাস রিটার্ন আলাদা ক্লাস আছে, সেই ভিডিওটা একবার দেখে নেবে, তাহলে আরও ডিটেলসে জানতে পারবে। ভেনাস রিটার্ন মেনলি ডিপেন্ড অন দ্য মেন সিস্টেমিক ফিলিং প্রেশার। মেন সিস্টেমিক ফিলিং প্রেশার বাড়লে ভেনাস রিটার্ন বাড়বে। এবং মেন সিস্টেমিক ফিলিং প্রেশারটা কার উপর ডিপেন্ড করে বলেছিলাম, ব্লাড ভলিউমের উপর। যদি ব্লাড ভলিউম বেশি হয় তাহলে মেন সিস্টোলিক ফিলিং প্রেশার বেশি হবে। আর কোন কোন কন্ডিশনে ভেনাস রিটার্ন বাড়ে, কার্ডিয়াক সাকশন যদি বাড়ে ভেনাস রিটার্ন বাড়বে। রেসপিরেটরি পাম্পের সাথে ভেনাস রিটার্নের রিলেশন আছে বলেছিলাম, বা মাসেল পাম্প, যখন এক্সারসাইজ করছি যেমন লোয়ার লিম্বের যখন মাসেলের পাম্প হচ্ছে তখন কি হচ্ছে, ব্লাডটা পুশ হচ্ছে হার্টের দিকে,
তাহলে এক্সারসাইজ করছি, মাসেল পাম্প বাড়ছে, ভেনাস রিটার্ন বাড়ছে। সিম্প্যাথেটিক ভ্যাসোকনস্ট্রিকশন টোন, এই যে এক্সারসাইজ হচ্ছে সিম্প্যাথেটিক ভ্যাসোকনস্ট্রিকশন টোন যদি বেড়ে যায়, ভেসেলগুলো কী হবে, কনস্ট্রিক্ট হবে। ভেসেল কনস্ট্রিক্ট হওয়া মানেই ব্লাডটা ইজিলি হার্টে আসবে। এবং গ্র্যাভিটি, অর্থাৎ যখন স্ট্যান্ডিং কন্ডিশনে থাকে তখন গ্র্যাভিটির জন্য ভেনাস রিটার্ন কম হয়। আবার যখন সুপাইন কন্ডিশনে থাকে তখন কী হয়, গ্র্যাভিটিটা এলিমিনেট হয়ে যায়, তখন কিন্তু ভেনাস রিটার্ন বেড়ে যায়। এই কজগুলো কী করে আমার, ইনক্রিজ ভেনাস রিটার্ন। এবং এখানে একটা সিগনিফিক্যান্ট আমরা পেয়েছিলাম ব্লাড ভলিউম। ব্লাড ভলিউমের সাথে ভেনাস রিটার্ন একটা রিলেশন রয়েছে। ওই জন্য দেখবে যেসব পেশেন্টদের কী করা হয়, ডায়রিয়া বা কলেরা বা ভমিটিংয়ের জন্য যখন ব্লাড প্রেশার অনেক কমে যায়, সেক্ষেত্রে কী করে, ফ্লুইড চালানো হয়, ইন্ট্রাভেনাস ফ্লুইড দেওয়া হয় স্যালাইনের মাধ্যমে বা সেলাইন দেওয়া হয়। তাহলে ইন্ট্রাভেনাস ফ্লুইড দিচ্ছি মানে ব্লাড ভলিউমটা বাড়ছে। ব্লাড ভলিউম বাড়ছে মানে মিন সিস্টেমিক ফিলিং প্রেশার বাড়ছে, তার মানে ভেনাস রিটার্ন বাড়ছে। ভেনাস রিটার্ন ইনক্রিজ দ্য প্রিলোড, প্রিলোড ইনক্রিজ দ্য স্ট্রোক ভলিউম, স্ট্রোক ভলিউম ইনক্রিজ দ্য কার্ডিয়াক আউটপুট, এবং কার্ডিয়াক আউটপুট বাড়া মানে ব্লাড প্রেশার বাড়বে। তাহলে যে পেশেন্টটার ডায়রিয়া হয়েছিল, যার জন্য ব্লাড প্রেশার কমে গেছিলো, আমরা আইভি স্যালাইন দিলাম, মানে ব্লাড প্রেশারটাকে আবার নর্মালে নিয়ে চলে এলাম। বুঝতে পেরেছো? এরপরে জানবো ফ্লুইড রিটেনশনের একটা রোল আছে। নর্মাল যে ব্লাড ভলিউম, সেই ব্লাডটা ভলিউম কোন কন্ডিশনে কমতে পারে? ব্লাডটা তো নর্মালি বডির বাইরে বেরিয়ে যায় না, ব্লাডের মধ্যে যে ফ্লুইডটা রয়েছে সেই ফ্লুইডটা কিন্তু ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়। আমাদের নর্মাল ইউরিন আউটপুট তো একটা হয়। তাহলে ফ্লুইড রিটেনশন যদি আমি করতে পারি, ধরে নিলাম কোনোভাবে পেশেন্টের ব্লাডের ভলিউম কমে গেছে, তাহলে কি হবে, ইউরিন আউটপুট কমে যাবে। কারণ কি, ওই ইউরিন আউটপুটের মাধ্যমে যেহেতু ফ্লুইডটা বেরিয়ে যাচ্ছিল, আবার পেশেন্টের এখানে ব্লাড ভলিউমও কমে গেছে, তাহলে ওই ইউরিনটা বা ওই ফ্লুইডটাকে আমাকে কিডনি থেকে সেটা রিটেনশন করে আবার ভেনে নিয়ে আসতে হবে, তাহলে ব্লাড ভলিউমটা আমার মেনটেন হবে। সো ফ্লুইড রিটেনশন কন্ট্রোল দ্য ব্লাড ভলিউম। প্রশ্ন হচ্ছে, ফ্লুইড রিটেনশন তো আর এমনি হবে না, এর জন্য কিছু সাবস্টেন্স রয়েছে যেটা ফ্লুইড রিটেনশনে হেল্প করবে। কি সেই সাবস্টেন্স? প্রথমে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যালডোস্টেরন। যদি বডিতে অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে যায়, অ্যালডোস্টেরন কী করবে, ফ্লুইড রিটেনশনে হেল্প করবে, সোডিয়ামটাকে অ্যাবজর্ব করবে, এবং সোডিয়ামের সাথে ওয়াটারটাও কিডনির নেফ্রন থেকে রিঅ্যাবজর্পশন হয়ে আবার ভেনে চলে আসবে বা ব্লাডে চলে আসবে, তার মানে ব্লাড ভলিউম বাড়বে। সো অ্যালডোস্টেরন কন্ট্রোল ফ্লুইড রিটেনশন। এডিএইচ নাম শুনেই বুঝতে পারছি, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অর্থাৎ ডাইউরেসিস মানে ইউরিন আউটপুটটা বেড়ে যাবে, এবং তার অ্যান্টি, যাতে ইউরিন আউটপুট কম হয়। সো এডিএইচ হরমোন অলসো কজেস ফ্লুইড রিটেনশন। এবং এএনপি কি করে, ফ্লুইড এক্সক্রিশনে হেল্প করে, এবং ডিক্রিজ এএনপি অর ডিক্রিজ অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড কজেস ফ্লুইড রিটেনশন। তো এই যে অ্যালডোস্টেরন নিয়ে কথা বললাম, এই অ্যালডোস্টেরনটাকে আবার কে কন্ট্রোল করে, এনজিওটেনসিন। অ্যালডোস্টেরনটাকে কন্ট্রোল করে এনজিওটেনসিন 2। এনজিওটেনসিন 2 যদি বেড়ে যায় তাহলে অ্যালডোস্টেরন বাড়বে, এবং অ্যালডোস্টেরন বাড়া মানে কি হবে, ফ্লুইড রিটেনশন হবে। ফ্লুইড রিটেনশন মানে ব্লাড ভলিউম বাড়বে, এবং এই মেকানিজমের মাধ্যমে ব্লাড প্রেশার বাড়বে। এরপরে জানবো তাহলে হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স সম্বন্ধে। পেরিফেরাল রেজিস্ট্যান্স মানে ব্লাড ফ্লো হচ্ছে, পেরিফেরি থেকে আমরা একটা রেজিস্ট্যান্স দিচ্ছি ব্লাড ফ্লোর এগেনস্টে। পেরিফেরাল রেজিস্ট্যান্স দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে ভিসকোসিটি অফ দ্য ব্লাড, ভিসকোসিটি বেশি হলে পেরিফেরাল রেজিস্ট্যান্স বেশি হবে, নন ফিজিক্সে পড়েছিল 11-12-এ। এবং আর্টেরিওলার রেডিয়াস, ডেফিনেটলি এটাও জানো, যদি আর্টেরিওলের যদি রেডিয়াসটা বেড়ে যায় তাহলে কি হবে, পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে, এবং রেডিয়াস যদি ছোট হয়ে যায় পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে। সো ভিসকোসিটি অ্যান্ড আর্টেরিওলার রেডিয়াস। এবারে আর্টেরিওলার রেডিয়াসটা কার উপর ডিপেন্ড করে, এটার আর্টেরিওলার রেডিয়াসের দুটো জিনিস হতে পারে, আইদার কনস্ট্রিকশন হবে এবং ডাইলেটর হবে। তাহলে এমন কিছু সাবস্টেন্স রয়েছে যেটা এই ভেসেলের কনস্ট্রিকশন করবে, সেগুলোকে কি বলা হয়, ভ্যাসো কনস্ট্রিক্টর বলা হয়। কি সেই সাবস্টেন্স? সেই সাবস্টেন্স হয়েছে বেসিক্যালি সিম্প্যাথেটিক যখন স্টিমুলেশন হয় তখন কি রিলিজ হয়, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এবং যেটা কি করে আমার ভেসো কনস্ট্রিকশন করে, যার মাধ্যমে পেরিফেরাল রেজিস্ট্যান্সটা বেড়ে যায়। সো এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এন্ডোথিলিন এবং সিম্প্যাথেটিক স্টিমুলেশন, ইট কজেস ভ্যাসো কনস্ট্রিকশন, বা বলতে পারি দিজ আর দ্য ভ্যাসো কনস্ট্রিক্টর। আবার তার ঠিক অপোজিট হচ্ছে ভ্যাসো ডাইলেটরও রয়েছে। ভ্যাসো ডাইলেশন হয়ে যাওয়া মানে পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে, পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি কমে যায় তাহলে কিন্তু ব্লাড প্রেশার কমে যাবে। কোন কন্ডিশনে হয়, সেটা হচ্ছে কিছু লোকাল মেটাবোলাইট, যখন এক্সারসাইজ আমরা করি লোকাল মেটাবোলাইটস কী করে এই ভেসো ডাইলেশন করে দেয়। লাইক যেমন যখন এক্সারসাইজ করে কি ডিক্রিজ অক্সিজেন, ইনক্রিজ CO2 বা ডিক্রিজ পিএইচ,
এবং তার সাথে কিছু সাবস্টেন্স লাইক হিস্টামিন, ব্র্যাডিকাইনিন এবং নাইট্রিক অক্সাইড, দিস কজেস ভেসোডাইলেশন। তাহলে আমরা জানলাম ভেসোডাইলেশন এবং ভেসোকনস্ট্রিকশনের মাধ্যমে কিভাবে আর্টেরিয়ালের রেডিয়াসটা কন্ট্রোল হয়, ভিসকোসিটি কিভাবে পেরিফেরাল রেজিস্ট্যান্সটাকে কন্ট্রোল করে এবং পেরিফেরাল রেজিস্ট্যান্সের সাথে ব্লাড প্রেশারের কি রিলেশন। এবং এই পাশে জানলাম আমরা কার্ডিয়াক আউটপুট কোন কোন ফ্যাক্টরগুলোর উপরে ডিপেন্ড করে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তার মানে বুঝতে পারছো যদি কোনো পেশেন্টের ব্লাড প্রেশার বেড়ে যায় বা ব্লাড প্রেশার কমে যায়, তাহলে এই ফ্যাক্টরগুলোকে যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমার ব্লাড প্রেশার আমি ইচ্ছামতো বাড়াতে পারবো বা কমাতে পারবো। তার মানে এর পরের যখন ক্লাসটা যেটা আলোচনা করব লং টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশার, সেই ক্লাসটা কিন্তু খুব ইজিলি তোমরা বুঝতে পারো। ওকে, তাহলে আজকে আমরা আলোচনা করলাম ফ্যাক্টরস ডিটারমাইনিং ব্লাড প্রেশার। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে এনজিওটেনসিন, ইট ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ অ্যালডোস্টেরন, এবং এনজিওটেনসিন আবার কি করে, এনজিওটেনসিন অলসো কজেস ভেসোকনস্ট্রিকশন। তার মানে এনজিওটেনসিনের প্রোডাকশন যদি বডিতে বেশি থাকে ভেসোকনস্ট্রিকশন করবে, আর্টেরিয়াল রেডিয়াসটা কমে যাবে, পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে। এনজিওটেনসিন যদি বেড়ে যায় ইট ইনক্রিজ দ্য অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন বাড়লে ফ্লুইড রিটেনশন বাড়বে, ফ্লুইড রিটেনশন বাড়লে ব্লাড ভলিউম বাড়বে, এবং ব্লাড ভলিউম বাড়লে মিন সিস্টেমিক ফিলিং প্রেশার বাড়বে, ভেনাস রিটার্ন বাড়বে, এবং ভেনাস রিটার্ন বাড়লে প্রিলোড ইনক্রিজ করবে, স্ট্রোক ভলিউম বাড়বে, ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট এবং ব্লাড প্রেশার বাড়বে। বোঝা গেছে?